হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে নিফটি কিন্তু গতকালের যে লো সেটাকে ভাঙেনি, যেটা কিন্তু প্রথম পজিটিভ সংকেত। দ্বিতীয়ত, নিফটি কিন্তু ওভারঅল ভোলাটিলিটি প্রচুর ছিল। ভোলাটিলিটি ইন দ্য সেন্স, নিফটি ওপেন হওয়ার পরে প্রথমে কিন্তু নিফটি প্রায় 300 পয়েন্ট উপরে চলে যায়। তারপরে পুরো 300 পয়েন্ট থেকে আবার মাইনাসে চলে আসে। ক্লিয়ার? আবার তারপরে নিফটি 200 পয়েন্ট উপরে যায় এবং এবং 100 পয়েন্ট নিচে আসে। শেষ পর্যন্ত 130 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি একইভাবে মুভমেন্ট করলেও 55,075, অর্থাৎ 198 উপরে ক্লোজিং দিচ্ছে। ফ্রেন্ডস, কালকের যে সেলিং এফআইআই, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর সেলিং ছিল। যদিও ডিআইআই 6,738 কোটি টাকার বাই করেছে, এফআইআই কিন্তু প্রায় 10,016 কোটি টাকার কাছাকাছি কিন্তু সেল করেছে। হঠাৎ করে এফআইআই কেন এত পরিমাণ সেল করলো, সেটা কিন্তু বড় কোশ্চেন। আজকে এখনো পর্যন্ত কিন্তু এফআইআই ডিআই কোনো ডাটা আসেনি। আমি বারবার ধরে আপ টু ডেট করার চেষ্টা করছি, কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো আপ টু ডেট হয়নি। এখনো পর্যন্ত কালকের ডাটাটাই দেখা যাচ্ছে। কিন্তু আজকের মার্কেট দেখে যেভাবে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু ডিআইআই মানে যেভাবে ব্রড বেস র্যালি হয়েছে, অর্থাৎ চতুর্দিকে যেভাবে গ্রিনারি দেখা গেছে, তাতে যেটা মনে হয়েছে যে আজকে এফআইআই সেল করলেও ডিআইআই আরো ভালো পরিমাণ টাকা মার্কেটে ঢেলেছে। যতক্ষণ পর্যন্ত না তার ডাটাটা আসছে, ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হওয়া যাবে না যে কি অবস্থায় দাঁড়িয়েছে। আজকে প্রায় নিফটির মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রায় 100 খানা শেয়ারের রেজাল্ট বেরিয়েছে। সব রেজাল্ট তো ডিসপ্লে এখানে আলোচনা করা সম্ভব নয়, তাই কতিপয় রেজাল্ট কিন্তু আমরা আলোচনা করব। এবং একটাই কথা, সেটা হচ্ছে কি না, ওভারঅল যদি দেখা যায় যে রেজাল্ট তুলনামূলকভাবে অধিকাংশ কোম্পানিতে কিন্তু ভালো আসছে। মিনস কোয়ার্টার 3 যে রেজাল্ট ছিল, তার তুলনায় কোয়ার্টার 4 রেজাল্ট ভালো আসছে। প্রথম যে রেজাল্টটা নিয়ে আমরা ডিসকাস করব, জেকে টায়ার। জেকে টায়ার যদি দেখি আমরা ফ্রেন্ডস, যদি ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট দেখি, 3674 কোটি টাকার সেলস ছিল, যেটা মার্চে হয়েছে 3759 কোটি, এবং মার্জিন যেখানে 9% ছিল, মার্জিন সেখানে 10%। 53 কোটির প্রফিট কোথায় দিয়ে আনিয়েছে? 99 কোটি। আবার যদি গত মার্চের রেজাল্ট দেখা যায়, মার্চে কি ছিল না, 3698 কোটি টাকার সেলস ছিল, তার তুলনায় সেলস বেড়েছে, কিন্তু গত মার্চে মার্জিন ছিল অনেক বেশি, 13% মার্জিন ছিল, যার জন্য প্রফিট 172 কোটি, এবং এবারে সেটা 99 কোটি। মিনস ওভারঅল যদি দেখা যায়, এবারে আমরা অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখি, তাতেও কিন্তু জেকে টায়ার্সের রেজাল্ট খুব একটা ভালো আসেনি। গত বছর যেখানে 806 কোটি টাকা প্রফিট হয়েছিল, এবারে সেটা এসছে 509 কোটি। 14% মার্জিন, 11% হয়ে যাওয়ার কারণেই এই প্রবলেম। তাছাড়া 15,002 কোটি টাকার সেলস, এবারে হয়েছে 14,693 কোটি টাকার সেলস। টপ লাইন এবং বটম লাইন দুটোতেই কিন্তু এফেক্টেড হয়েছে। শেয়ার নিশ্চয়ই একইভাবে এই রেজাল্ট অনুযায়ী সেও কিন্তু নিজেকে তৈরি করে নিয়েছে, অর্থাৎ শেয়ারটা অবশ্যই নিচে থাকা উচিত, যেটা অনুমান বলছে। হ্যাঁ, এবারে দেখুন, নিচে এসছিল, বাট নিচ থেকে প্রায় 50% উপরে চলে গেছে। এবারে এখন এই খারাপ রেজাল্ট এলো, মিনস আগামী দিনে ভালো রেজাল্টের কথা মাথায় রেখে শেয়ার কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত, শেয়ারটা প্রায়
50%-এর কাছাকাছি কারেকশন করে দেওয়ার ফলে তার চেয়ে বেশ কিছুটা উপরে এসছে এবং অনেক উপরে এসছে। ক্লিয়ার? দ্বিতীয় যেটা রেজাল্ট এসছে সেটা হচ্ছে ফোর্টিস হেলথ কেয়ার। ফোর্টিস হেলথ কেয়ার এর রেজাল্ট যদি দেখা যায় কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে 1928 কোটি টাকার সেলস গিয়ে দাঁড়িয়েছে 2007 কোটি, 19% মার্জিন দাঁড়িয়েছে 22 কোটি, 254 কোটির প্রফিট 188 কোটি। গত মার্চের যদি দেখা যায় 1786 কোটি টাকার সেলস 2007 কোটি, 203 কোটির প্রফিট 188 কোটি, 21% মার্জিন, 22% মার্জিন। সেই তুলনায় কিন্তু ভালো নয়। আবার অ্যানুয়ালি যদি দেখা যায় 6,893 জায়গায় 7,783 কোটি টাকার টপ লাইন গ্রোথ, মার্জিন 18% থেকে 20%, 2% ইনক্রিজ, 645 থেকে 809 কোটি, মিনস প্রায় 30%-এর কাছাকাছি কিন্তু করেছে, কি বলে, প্রফিট ইনক্রিজ করেছে। এবং ফর্টিস হেলথ কেয়ার বিশেষ করে আবার একটা করোনার গুঞ্জন আসছে, বিশেষ করে সিঙ্গাপুর সাইডে নাকি খুবই হচ্ছে, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে উপরের লেভেলে কিন্তু মুভমেন্ট দিচ্ছে। গত বছর নভেম্বর মাসের রেটে, না নভেম্বর না, হ্যাঁ নভেম্বরের রেটেই কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এরপরে যে রেজাল্ট আছে সেটা হচ্ছে ইউনাইটেড স্পিরিটস। ফ্রেন্ডস, এই সমস্ত শেয়ার যতই মন্দা আসুক বা যাই কিছু হোক না কেন, লিকারের ব্যাপারে কিন্তু পয়সার কোনো অভাব নেই। তাই এই সমস্ত শেয়ার, ইউনাইটেড স্পিরিট, ওকে, ইউনাইটেড স্পিরিটের কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখা যায় 3,433 কোটি টাকার সেলস, টপ লাইন কিন্তু ডাউন হয়েছে 3,031 কোটি, কিন্তু বটম লাইন ইমপ্রুভ হয়েছে 335 কোটি টাকার প্রফিট থেকে 421 কোটি টাকার প্রফিট, 16% মার্জিন, 15% মার্জিন। এবারে দেখুন মার্জিনও কমেছে, তার মানে কি তাদের যে এক্সপেন্স কমিয়েছে তারা। 2868 কোটি টাকার যেখানে এক্সপেন্স, সেটা দাঁড়িয়েছে 2572 কোটি টাকা। আর এখানে কি হতে পারে, র মেটেরিয়াল কস্ট কমে যেতে পারে। গত মার্চে ছিল 2,783 কোটি টাকার সেলস, সেটা 3,031, 241 কোটি টাকার প্রফিট, 421 কোটি টাকা। এইটাকে যদি আমি ইয়ারলিতে দেখাই, 11,321 কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে 12,000 কোটি টাকা, মার্জিন 18 থেকে 19%, বটম লাইন 1408 কোটি টাকা থেকে 1582 কোটি টাকা। আর যদি আমরা চার্ট দেখি, চার্ট কি বলছে, ইউনাইটেড স্পিরিট, ইউনাইটেড স্পিরিটও একইভাবে কিন্তু অলমোস্ট টপের কাছাকাছি ঘোরাঘুরি করছে। মিনস শেয়ারটা কিন্তু ফেয়ারলি ভ্যালুড, শেয়ারটা ভ্যালুয়েশন হাই, এটা বলা যেতে পারে। কারণ কি, এই যে র্যালি, সেই র্যালির উপরের লেভেলে আছে। এবং যদি আমরা পিটা দেখি, পি কত ইউনাইটেড স্পিরিটের, 69, সুতরাং ভ্যালুয়েশন ইজ হাই। যে সমস্ত শেয়ারের ভ্যালুয়েশন হাই, সেখানে সাধারণত দেখুন এত বড় কোম্পানি, এখানে বড় বড় প্লেয়াররা থাকে এবং তারা কিন্তু বেশি দাম দিয়ে হলেও শেয়ারটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করে। নেক্সট হচ্ছে এনএইচপিসি। এনএইচপিসি আমাদের অনেক ফেভারিট, কারণ কি এনএইচপিসিতে আমাদের অনেক কম রেট থেকে ধরা আছে, রেজাল্টও খুব ভালো এসছে। কোয়ার্টারলি ভিত্তিতে যদি দেখা যায় 2,287 কোটি টাকার সেলস 2,347 হয়েছে, মার্জিন বেড়েছে 45 থেকে 46, 330 কোটি টাকা থেকে 920 কোটি টাকার প্রফিট হয়েছে। এবং এখানে যদি দেখা যায় এটা অন্য কোনো একটা ইনকাম থেকে, আদার ইনকাম থেকে বা কোনো কিছু থেকে কিন্তু এই প্রফিট বৃদ্ধির সম্ভাবনা বেশি। আর মার্চ 2024 যদি দেখা যায় 1,887 কোটি টাকার সেলস, 61% মার্জিন, 605 কোটি টাকার প্রফিট হয়েছিল। এবার এটাকে যদি আমরা অ্যানুয়াল ভিত্তিতে দেখি, 9,632 কোটি টাকার যেটা সেলস, সেটা হয়েছে 10,380 কোটি টাকা, কিন্তু
4,028 কোটি টাকার প্রফিট দাঁড়িয়েছে 3,412 কোটি টাকা। শেয়ারটা কিন্তু প্রায় 25% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। NHPC প্রায় 117-18 কাছাকাছি কিন্তু শেয়ারটা চলে গেছিল, এখন প্রায় 80-র কাছাকাছি ঘোরাঘুরি করছে। দেখুন 115-16 কাছ থেকে এখন 87-88-র কাছাকাছি এসছে। এগুলো লং টার্ম পোর্টফোলিও রাখা যেতে পারে, এরা ডিভিডেন্ডও ভালো দেয়। আর বর্তমান এইটাই হচ্ছে ফ্রেন্ডস, দেখুন মিনিমাম যে ধরুন আপনারা অনেকে ভাবেন না যে আমরা মার্কেটের মহল দেখে আপনারা যদি একটা 30% রোজগার করতে চান, আপনি যদি এখানে ধরে রাখুন, ধরুন মার্কেট এখন বুলিশ কন্ডিশনের দিকে যাচ্ছে, এইটা যদি আপনি কনভিন্সড হন এবং আপনি যদি এখানে কেনেন, আপনি 1 বছরের মধ্যে 30% রিটার্ন পেয়ে যেতে পারেন। ক্লিয়ার? এরকম ভাবে কিন্তু সুইং ট্রেডিং করা হয়, না হলে অন্য কোনো ভাবে সুইং ট্রেডিং যে অনেকে বলে সেটা কিন্তু ঠিক না, যেখানে সেখানে ধরে কোনো কিছু লাভ নেই। NHPCর পরে আমরা দেখব হিন্ডালকো রেজাল্ট এসছে। হিন্ডালকো রেজাল্ট কি এসছে? হিন্ডালকো যে কোম্পানি আপনি কিনতে চাইছেন সেই কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে রেজাল্ট দেখা অত্যন্ত জরুরি। হিন্ডালকোর 58,390 কোটি টাকার সেলস গিয়ে দাঁড়িয়েছে 64,890 কোটি, 13%-এর মার্জিন, 14%। প্রফিট 3,735 থেকে 5,284, ঠিক আছে, অর্থাৎ প্রফিটে হিউজ জাম্প, প্রায় 50%-এর কাছাকাছি। গত বছর মার্চে কি ছিল? 55,994 কোটি টাকা সেলস, এরা 64,890, এবারে যেটা হয়েছে 3,174, 52,000। এগুলো কিন্তু সাইক্লিক্যাল স্টক, বুঝতে পেরেছেন? ইন্টারন্যাশনাল কখন মানে রেট কম থাকবে বাড়া থাকবে তার উপর নির্ভর করে। 2,15,000 কোটি টাকার সেলস ছিল ইয়ারলি ভিত্তিতে, 2,16,000 কোটি টাকার টপ লাইন, যেটা এখন দাঁড়িয়েছে 2,38,000-এর উপর। মার্জিন 11 থেকে 13% হয়েছে, প্রফিট 10,000 থেকে 16,000 হয়েছে। হিন্ডালকো শেয়ারটাও কিন্তু একইভাবে কিন্তু অ্যাপ্রিসিয়েশন অলরেডি সে দিয়ে দিয়েছে অ্যাহেড অফ ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল যতটা বেড়েছে তার তুলনায় শেয়ার কিন্তু অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি দিয়ে দিয়েছে। ক্লিয়ার? আপনি যদি গত বছর থেকে ধরেন, গত বছরের পর থেকে যদি র্যালি দেখেন, তাহলে দেখা যাবে সে প্রায় 100% র্যালি দিয়ে দিয়েছে। সো লং টার্ম ইনভেস্টার মানে কিনতে পারেন, বাট ওয়েট ফর দ্য কারেকশন। নেক্সট যে রেজাল্ট হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, বড় কোম্পানি, ভালো কোম্পানি, এই সমস্ত কোম্পানিতে ডিভিডেন্ড ইনকাম একটা বড় ইনকাম, যার জন্য এই সমস্ত কোম্পানিতে সবাই কিন্তু ইনভেস্ট করে রাখার চেষ্টা করে। টপ লাইন 26,798 জায়গায় হয়েছে 29,265, যেটা গত মার্চে ছিল 24,141, বোথ পয়েন্টে বাড়া। মার্জিন 40%-এর জায়গায় হয়েছে 36%, 37-এর জায়গায় 36, দুটো পয়েন্টে কমা। আর বটম লাইন যদি বলা যায়, গত মার্চে ছিল 7,556, আর এতে ছিল ডিসেম্বরে ছিল 7,760, আর এবারে হচ্ছে 8,358, মিনস দুটো পয়েন্টেই কিন্তু ভালো বটম লাইনে। আর ওভারঅল যদি দেখা যায় 91,691, এবারে সেটা হচ্ছে 1,06,500 টপ লাইন। মার্জিন 37-এর জায়গায় 36, প্রফিট 26,461 জায়গায় 30,514। এই শেয়ারটাও মানে অনেকটা টপেই আছে। ফ্রেন্ডস দেখুন, বছর 5-7 আগে এই সমস্ত শেয়ার কেউ টাচ করতো না। এই সমস্ত শেয়ারকে এই যে দেখুন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন একটা টাইমে 90-91, আজকে 412, হাই 561। যত পিএসইউ শেয়ার ছিল আপনি যদি দেখেন 21-22-এর দিকেও কেউ টাচ করতো না। 21-22-এর পর থেকে কিন্তু পিএসইউর ভ্যালুয়েশন হিউজ বেড়েছে। ক্লিয়ার? এবং যার বেনিফিট কে নিচ্ছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েলথ বেড়েছে, ভিআরএল লজিস্টিক, এবং সেই ওয়েলথ বাড়াটা আমাদের
সকলের জন্য ভালো। গভর্নমেন্টের ওয়েলথ বাড়া মানে আমাদের ওয়েলথ বাড়া। গভর্নমেন্ট বেশি খরচ করতে পারবে এবং বিআরএল লজিস্টিক, ফ্রেন্ডস লজিস্টিক শেয়ারের দিকে কিন্তু একটু খেয়াল রাখতে পারেন, কারণ কি গভর্নমেন্টের লজিস্টিক পলিসির মধ্যে কিন্তু পরিবর্তন এসছে। 825 কোটি টাকার টপ লাইন হয়েছে 809 কোটি ডিসেম্বর থেকে মার্চ। 59 কোটি টাকার প্রফিট, 74 কোটি। গত মার্চে 768 কোটি টাকার যেটা ছিল সেলস, সেটা হয়েছে 809 কোটি। 22 কোটি টাকার প্রফিট, বেড়ে দাঁড়িয়েছে 74 কোটি। আর ইয়ারলি ভিত্তিতে যদি দেখি 2889 কোটি টাকার টপ লাইন হয়ে দাঁড়িয়েছে 3161, আর বটম লাইন 89 থেকে গিয়ে দাঁড়িয়েছে 183। ক্লিয়ার? মার্জিন 14% থেকে 18%। এবং শেয়ারটাও মানে ইয়ের তুলনায় কি বলে, যেভাবে ফান্ডামেন্টাল, দেখুন ফান্ডামেন্টালের তুলনায় শেয়ার অনেক বেশি উপরে চলে যায় এবং পরে সে কি করে ফান্ডামেন্টালকে জাস্টিফাই করার জন্য নিচের দিকে আসতে চেষ্টা করে। দেখুন কোথায় চলে গেছিল, 800 টাকার কাছাকাছি দিয়ে 50% কারেক্ট করে দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আর বর্তমানে শেয়ারটা 560-এর কাছাকাছি ঘুরঘুর করছে। ঠিক আছে? উনো মিন্ডিয়া আমার অলমোস্ট মানে খুব ফেভারিট কোম্পানি। এই কোম্পানিতে আমার দীর্ঘদিনের হোল্ডিং আছে। আমি প্রায় 8-9 বছরের কাছাকাছি এই সমস্ত শেয়ার আমার কেনা আছে। উনো মিন্ডা ভালো কোম্পানি, ভালো ডিভিডেন্ড দেয়। উনো মিন্ডা দেখুন 4184 কোটি টাকার টপ লাইন কোয়ার্টারলি, 4528 টপ লাইন বৃদ্ধি পেয়েছে। মার্চের থেকেও টপ লাইন সমস্ত দিক দিয়ে বৃদ্ধি পেয়েছে। মার্জিন গত মাঝে ছিল 12%, মাঝে হয়ে গেছিল 11%, এবারে 12%। প্রফিট যদি দেখা যায় 302 কোটি টাকার প্রফিট, 254 কোটি কমেছিল, তার চেয়ে কোয়ার্টার অন কোয়ার্টার এবারে 289। এবারে যদি আমি দেখি 14,000 কোটি টাকার টপ লাইন, 16,775 কোটি টাকার হচ্ছে মার্চ 2025-এ মানে বৃদ্ধি পেয়েছে প্রায় 20%-এর কাছাকাছি। মার্জিন 11%, প্রফিট 925 থেকে 1021, প্রায় 10%-এর কাছাকাছি প্রফিট বৃদ্ধি করেছে। শেয়ার প্রাইস ও অ্যাকর্ডিংলি বৃদ্ধি পেয়েছে। কিছুটা মানে অনেকটা বেড়ে গেছিল, তারপরে কিছুটা কারেকশনে এখন কাজকর্ম করছে। এই যে 1200 কাছ থেকে এখন 998, অর্থাৎ এখনো পর্যন্ত এই সমস্ত শেয়ার কিন্তু দীর্ঘমেয়াদী প্লেয়ার যারা, তারা কিন্তু ধরে রাখতে পারেন। কারণ কি এদের বিজনেস এভারগ্রিন বিজনেস। 25% নিচে শেয়ারটা পাওয়া যাচ্ছে। দ্বিতীয় আর ফাইনাল যে কোম্পানিটা আজকের, সেটা হচ্ছে আমরা আজকে ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে চর্চা করব। ফ্রেন্ডস, ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে চর্চা কেন করছি, দেখুন ব্যাংক অফ ইন্ডিয়ার যদি আপনি ফান্ডামেন্টাল দেখেন, দেখুন ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে কিন্তু শেয়ার প্রাইস চেঞ্জ হয়নি। ব্যাংক অফ ইন্ডিয়া আপনি যদি ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখেন, গত বছর ছিল 61,000 কোটি টাকার টপ লাইন, এবারে হয়েছে কত, 71,000 টপ লাইন। গত বছর বটম লাইন ছিল 6,567 কোটি, এবারে হয়েছে 9,552 কোটি। এবারে এদের যে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, সেটা কিন্তু পার্সেন্টেজ ভিত্তিতে অনেক কমেছে। তাহলে সমস্ত পয়েন্ট অফ ভিউতে তাহলে কি হয়েছে না, শেয়ারটার পারফরমেন্স ভালো হয়েছে। হোয়ারএজ আপনি যদি দেখেন, এবার যদি আপনি চার্টে দেখেন, শেয়ারটা কিন্তু মানে আগের তুলনায়, মানে গত বছরের তুলনায় এখনো কিন্তু প্রায় 30-35% নিচে পাওয়া যাচ্ছে। আগামী দিনে এই সমস্ত শেয়ার খুব তাড়াতাড়ি কিন্তু 30-35% প্রফিট দেওয়াটা কোনো ব্যাপার না। এবারে দেখুন, তাহলে ভালো রেজাল্টের জায়গায় কোম্পানি কি করছে, আমি যদি এই জায়গায় ভালো রেজাল্ট দেখে থাকি, তার তুলনায় প্রফিট 50% বেড়েছে, কিন্তু শেয়ার এখনো তার প্রিভিয়াস হাই থেকে প্রায়, যদি দেখি এই হাই থেকে যদি দেখেন আপনি, যে এখনো পর্যন্ত শেয়ার প্রায় 23-24% নিচে পাওয়া যাচ্ছে।
নাম্বার ওয়ান। এরপরে দেখুন পারফরমেন্স যখন হাই মানে ভালো হচ্ছে, তাহলে সে একটা টাইম আসবে যখন কিন্তু সে তার 52 উইক হাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবং কে বলতে পারে যে এবারের যে র্যালিটা শুরু হবে সে কিন্তু একদম তার 52 উইক হাইয়ের দিকে যেতে পারে। তো এই সমস্ত শেয়ারের দিকে কিন্তু নজর রাখুন, এরা কিন্তু অত্যন্ত লোভনীয় ভ্যালুয়েশনে কিন্তু কাজকর্ম করছে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করেই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন। আর একবার দেখে নেব যে এফআইডিআই ডাটাটা আপ টু ডেট হয়েছে নাকি, কারণ কি তার উপর ভিত্তি করে আগামীকালের মার্কেটের ব্যাপারে ভাবনা চিন্তা করা যায়। এক সেকেন্ড ফ্রেন্ডস। আগে এই এফআইডিআই ডাটা 6টার দিকে আপ টু ডেট হয়ে যেত, তারপরে দেখলাম যে 7টা। আজকে মানে ছিল, এক্সপায়ারি ছিল, সেই জন্য কিন্তু এই ডাটাটা আসতে টাইম নিচ্ছে। এখন দেখুন নেটের জন্য কি কি কারণে হোক একটু টাইম নিচ্ছে। এক সেকেন্ড। না, কালকের ডাটাই আছে, সরি। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি, কথা হবে পরের episode।